নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ অলৌকিক জোনের ঘটনা অনেক দিন পর আবার শেয়ার করেছেন শিবাশিস সেন। লিখছেন, নমস্কার ম্যাডাম, চলে এলাম আবার অনেক দিন পর। আমার ছোট কাকিমা হঠাৎ মারা যায়, তাই একটু ব্যস্ত ছিলাম। যাই হোক, আজ আবার অনেক দিন পর একটা ছোট্ট ঘটনা শেয়ার করছি। ফিরছিলাম ডালখোলা থেকে অফিসের কাজ সেরে। কাকিমার মারা যাবার দরুন বেশ কিছুদিন ছুটি নিতে হয়েছিল। কাজ নিয়ে মালদায় যেতে হয়েছিল। ফেরবার সময় দেখলাম আমার পাশের সিটটা ফাঁকাই ছিল। মালদা আসতে দেখলাম পাশের সিটে এক ভদ্রমহিলা এসে বসলেন। ট্রেন ছাড়ার পর দেখলাম উনি একটা বাংলা ম্যাগাজিন খুলে পড়তে লাগলেন। তারপর লক্ষ্য করলাম একটা ভৌতিক সংখ্যা। পাশের সিট বলে আমার চোখ বইটির দিকে চলে গেল। বেশ কিছুটা যাবার পর উনি দেখলেন আমিও পড়ছিলাম একটি গল্প, যেটা উনি পড়ছিলেন, কারণ আমাকেও ইন্টারেস্টিং লেগেছিল। আমি খেয়াল করিনি যে উনি বেশ খানিকক্ষণ ধরে আমার দিকে তাকিয়ে আছেন। আমি একটু চোখ তুলে ঘাবড়ে যাই। উনি আমাকে দেখে জিজ্ঞাসা করেন, বই পড়তে ভালো লাগে? আমি বললাম, একদম না। শুনে একটু অবাক হলেন। জিজ্ঞাসা করলেন, তাহলে মনোযোগ দিয়ে যে পড়ছিলেন? বললাম, ওই যে ভূতের গল্প, ওটা বড্ড ইন্টারেস্টিং লাগে। তখন উনি বললেন, ভূতের গল্প ভালো লাগে? আমি বললাম, হ্যাঁ, আর গল্পের থেকেও সত্যি ঘটনা শুনতে বেশি ভালো লাগে। এবার আলাপটা জমে উঠল। আমার কিছু ঘটনা শোনালাম ওনাকে। বুঝতে পারলাম ওনার বেশ ভালো লাগলো। জিজ্ঞেস করলাম উনি কোনোদিন কোনো ঘটনার মুখোমুখি হয়েছেন কিনা। উনি তখন বললেন, ওনার পাশের বাড়ির এক দাদার সাথে একবার ভারী এক অদ্ভুত ঘটনা ঘটেছিল, যার জেরে ওই দাদা বেশ কয়েক মাস অসুস্থ ছিলেন। ওই দাদার ছিল বাদাম চানাচুর বিস্কুটের হোলসেল বিজনেস। ওনাদের ওখানেই। জায়গার নাম বলতে উনি বারণ করেছেন, অনুরোধ করেছিলেন। তবে জায়গা আমাদের হুগলি জেলার। যাই হোক, রোজ কাজ সেরে উনি ফিরতেন বিকেল সন্ধে করে, তারপর স্নান খাওয়া সেরে আবার বেরোতেন ব্যবসার কাজে। রাতের বেলা বাড়ি ফিরে যখন উনি একটি হাসপাতালের মর্গের পাশ দিয়ে একটা রাস্তা ছিল, সেই শর্টকাটে বাড়ি ফিরতেন। বাড়ির লোকও ওনার কাছ থেকে অনেকবার বারণ করেছে যে ওইখান দিয়ে এসো না। জিজ্ঞাসা করেছে যে তুমি কি এখনও ওই রাস্তা দিয়ে আসছো? কিন্তু ওটার একটাই কথা ছিল, ভূতে বাদাম চানাচুর খায় না। ইয়ার্কি করে ঠাট্টা তামাশায় কথা উড়িয়ে দিতেন। এমনি একদিন উনি ওনার রোজকার কাজ সেরে ফিরছেন। ওই দিন একটু সন্ধে মতন হয়ে এসেছিল। ওনার শরীরটাও খুব একটা ভালো ছিল না বলে উনি নিজেই মনে বিড়বিড় করতে করতে বলেছিলেন যে আজ আর বেরোবো না, বাড়িতেই থাকবো। নিজের মনে কথা বলতে বলতে ঠিক মর্গের সামনে আসতেই একটা জানলা খুব জোরে ওনার সামনে খুলে যায়। উনি একটু চমকে যান। রাস্তাটা এমনিতেই ফাঁকা। একটু ভয়ও পান। তারপর উনি ভাবতেও পারেননি যে কী ঘটতে চলেছে ওনার সাথে। উনি দেখেন 4টে হাত বেশ লম্বা ওই জানলার ভেতর থেকে বেরিয়ে আসছে। আর ঘরের ভেতর থেকে ওনাকে কেউ বলে ওঠে, কিরে আনিল, 2 প্যাকেট বাদাম দিবি? উনি তখন ভাবেন নিশ্চয়ই কেউ ওনার সঙ্গে মজা করছে। ওনার শরীর ঠান্ডা হয়েছে তখন, যখন উনি দেখলেন স্পষ্টভাবে ওই 4টে হাত হঠাৎ মিলিয়ে গেল, আর জানলাটা আপনি ঝপ করে বন্ধ হয়ে গেল। এই দৃশ্য দেখে উনি সাইকেল থেকে প্রায় পড়ে যান এমন গেলেনও পড়ে, তাল সামলাতে না পেরে। আঘাতও পেয়েছিলেন। কিছু ছেলে দূরে দাঁড়িয়েছিল। সাইকেল পড়ার আওয়াজ তাদের কানে যেতেই ছুটে আসে। অনিলবাবু যখন মাটি থেকে উঠতে যাবেন, ওনার চোখ যায় জানলাটার ঠিক ওই দিকে। উনি আবারও একবার ওই 4টে হাত দেখেন, তবে একটু অন্যরকম। উনি দেখলেন একটা সাদা ধোঁয়ার মতো উড়ে জমাট বাঁধল। তারপর 4টে হাতের রূপ নিল ঠিক একইভাবে চাওয়ার ভঙ্গিতে। উনি আর দাঁড়াতে পারলেন না। ওই দৃশ্য দেখে অজ্ঞান হয়েছিলেন। যখন ওনার জ্ঞান ফেরে উনি নিজেকে বাড়ির বিছানায় পান। বাড়ির সবাই একটু চিন্তিত ছিলেন, খুব স্বাভাবিক। উনি পরে বাড়ির লোকের কাছে জানতে পারেন যে কিছু ছেলে ওনাকে চিনতে পেরে বাড়ি দিয়ে গেছে। ডাক্তারও দেখিয়েছিল। উনি কি দেখেছিলেন সেটা কাউকে বলেননি। কিন্তু এবার একটা সমস্যা বাঁধল 2টি জায়গায়। এক, ওনার শরীর খারাপ হতে শুরু করলো। কখন কখন খুব জ্বর আসছে, জ্বর সারছে তো পেটের গণ্ডগোল। ডাক্তার অনেক পাল্টে পাল্টে দেখালেন, প্রচুর টেস্টও হলো, কিন্তু কোনো রোগ ধরা পড়ল না। অথচ শরীর রোজ রাতে একটু করে ভেঙে যাচ্ছিল। দ্বিতীয় হচ্ছে, উনি প্রায় রোজ রাতের বেলায় ঝাপসা ধোঁয়াতে
4টে খালি হাত দেখতে পেতেন। একটা সময় এলে উনি বুঝতে পারছেন যে ব্যাপারটা একটু সিরিয়াস, এবং ও ভয়ও পাচ্ছিলেন। ওনার বউ, মা, ভাই, ভাইয়ের বউ, পুরো ফ্যামিলিকে ঘটনাটি বলেন। যা ঘটেছিল সব শুনে সবাই খুব চিন্তায় পড়ে গেল। এরই মাঝে উনি আরও অসুস্থ হয়ে পড়লেন। অনেক বড় বড় ডাক্তার দেখানো হলো, কিন্তু ফল শূন্য। সবাই খুব চিন্তিত ছিল। এমন সময় একদিন ওনাদের বাড়িতে হঠাৎ একজন লোক প্রায় হুড়মুড়িয়ে ঢুকে পড়ল। সবাই তো হতভম্ব, চেঁচামেচি করে বলল, এই কে, কি চান? সেই লোক বলে উঠল, কেন? ডাক্তার আপনাদের মানুষকে বাঁচাতে পারবে না বলেই একটা কাগজে কি লিখে বলেন, এটা রেখে দেবেন কাঠের ওপরে, উনি ভালো হয়ে যাবেন। সব শুনে অনিলবাবুর ভাই প্রায় এক প্রকার হাত ধরে লোকটাকে বাড়ি থেকে বার করে দেবে। এমন সময় অনিলবাবুর মা ছোট ছেলেকে আটকালেন। ওই লোকটি তখন অনিলবাবুর মায়ের হাত ধরে শুধু বলল, মা গো, ছেলেকে যদি বাঁচাতে চাও এই কাগজটা তোমার ছেলের কাছে 3 দিন রাখো। 4 দিনের দিন ওর মাথায় কাগজটা জল দিয়ে দিও, মানে মাথা দিয়ে জল দিয়ে ভিজিয়ে দিও, তারপর জলে দিয়ে দিও। এই বলে সে চলে গেল একটা মোড়ানো কাগজ দিয়ে। অনিলবাবুর ভাই সে কাগজটা নিয়ে ফেলে দিতে যাবেন, বাকিরা বলল, থাক, ফেলো না। 3 দিন পর অনিলবাবুকে দেখে সবাই অবাক, বেশ সুস্থ হয়ে উঠছে। যে মানুষ চলতে গিয়ে পড়ে যাচ্ছিল সেই মানুষ নিজে হেঁটে বাথরুমে গেল, জিজ্ঞাসা করাতে কেমন আছেন। মনে হলো কতদিন পর খুব ভালো করে ঘুমোলাম। শুনে সবাই খুব খুশি হলো, চিন্তামুক্ত হলো, সবাই কাগজের কথা প্রায় ভুলেই গেল। সেদিন বিকালবেলা অনিলবাবুর মায়ের সেই কাগজটার কথা মনে পড়তেই উনি গেলেন কাগজটা আনতে, কিন্তু কাঠের জায়গাটা দিয়ে কোথায়, কাগজ পুরো ফাঁকা, কিচ্ছু নেই। উনি বিষয়টা জানতেই ঘর তন্ন তন্ন করে খুঁজে, অত বড় কাগজ তো দূর, একটা টুকরো কাগজও পাওয়া গেল না। একটা ছোট সাদা টগর ফুল ছিল, ব্যাস, আর কিছু পাওয়া যায়নি। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। নমস্কার। লং লিভ অলৌকিকজন। বাহ, সত্যি একদম অন্য স্বাদের একটা ঘটনা শুনলাম। আর ওনার সিলেক্ট করা ঘটনাগুলো যেগুলো উনি সংগ্রহ করে পাঠান, সত্যি প্রশংসার দাবি রাখে। আর শুধু উনি নন, ওনার মতো যারাই ঘটনা কালেক্ট করে করে পাঠাচ্ছেন এবং অলৌকিকজনকে প্রতি মুহূর্তে সমৃদ্ধ করছেন, তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আজকে দ্বিতীয় ঘটনায় যাচ্ছি। দ্বিতীয় ঘটনা শেয়ার করেছেন প্রমীলা আচার্য। প্রমীলা বলছেন, গত ফেব্রুয়ারি মাসে গেছিলাম উড়িষ্যায়। উড়িষ্যায় অনেকগুলো দর্শনীয় স্থান, তার মধ্যে অবশ্যই শ্রেষ্ঠ জগন্নাথ ধাম। দর্শন করে আমাদের আরও একটি আকর্ষণ ছিল, যেহেতু আমাদের সঙ্গে কিছু ছোট সদস্যরাও ছিল, যে চিল্কায় যাব। যতবার উড়িষ্যা যাওয়া হয়েছে চিল্কাটা যাওয়া হয় না, এবছরে যাব। পাখি আর ডলফিনের যে দৃশ্য, এই সময়টা, বছরের এই সময় সব থেকে ভালো দেখা যায় এমনটা শুনেছিলাম, তাই ফেব্রুয়ারিতে যাওয়া, এবং যাওয়া সার্থকও হয়েছে। কিন্তু ওখানে গিয়ে একটা অদ্ভুত ঘটনা আমাদেরই মতন একজন ট্যুরিস্টের কাছ থেকে শুনেছি। সেই দিদির নামটা জিজ্ঞেস করতে অবধি ভুলে গেছি, শুনলে হয়তো হাসবেন। এবং এই ঘটনাটা উনি চিল্কায় আমাদের সঙ্গে নৌকাতে ছিলেন, মানে বোটিং যে করা হয় ওখানে, সেই নৌকায় বসে বসে উনি ঘটনাটা বলেছেন। বোটে আমরা ছিলাম মোটামুটি 6 জন মতো, মাঝিকে বাদ দিয়ে বলছে। তো তার মধ্যে উনি, ওনাদের ফ্যামিলি আরও অনেকে ছিল। উনি বেশ কিছুক্ষণ বাদে কথা বলতে বলতে, মানে গল্প শুরু হয়ে, যেমন হয় আর কি। তো গল্প করতে করতে উনি বিভিন্ন এটা ওটা কথা বলতে বলতে, শুরুটা কোথা থেকে হয়েছে তাও বলছেন, যে একটা বিভিন্ন জায়গায় তো নিয়ে যায় বোটে করে, যেমন ডলফিন যেখানে শো হয় সেখানে শো, মানে শো কথাটা বলা উচিত হয়তো না, ডলফিন দেখা যায়, মাছ খেতে আসে, তো সেইখানটা নিয়ে গেছে। প্রথমত ডলফিন অনেকক্ষণ দেখতে পাচ্ছে না, তো নৌকা নিয়ে ভাসা আর কি বলা হয়, ভেসে বেড়াচ্ছে। এমন সময় উনি বললেন, এই যে এক একটা বাঁধ আসছে, সেখানে দাঁড়াচ্ছেন, কিছু মানুষ আসছে, এসে জিজ্ঞেস করছে যে কোনো মণিমুক্ত নেবে কি না, জিজ্ঞেস করছে। ওখানে একটা ওটা এটি মানে পার্শ্ব ইনকাম, যারা ওখানে মাঝি মল্লারা থাকেন। তো কয়েকটা স্টোন বেশ দেখে পছন্দ হচ্ছিল, কিন্তু সত্যি না ঝুটা মুক্তা সেও তো বোঝা যাচ্ছে না। কোরাল ভেঙে তারা দেখিয়ে দিচ্ছে, ভালো ভালো পাথর, লোভও লাগছে, দামও আহামরি বেশি না। তো এই পাথর দেখে উনি একটা কথা বললেন, যে
ও বললে যে না এখন নেব না, কেন ওখানে তো ক্যাশে টাকা দিতে হবে, আর অত টাকা ক্যাশ তো সঙ্গে আনিনি, অনলাইন পেমেন্ট অপশান তো ওই মাঝ নদীতে কোথায়, তো নদী লেক বলার উচিত। তো যাই হোক, তখন ওই ভদ্রমহিলা ঘটনাটা বললেন যে এই নিয়ে আমাদের পাড়ায় একজনের জীবন, পুরো পরিবারটার জীবন বদলে গেছিলো। তো প্রথমেই ঘটনার শুরুতে আরেকটা কথা বলতে উনি বলেছেন আমাকে যে আপনি বলে দেবেন সহেলি যে আমরা কিন্তু কোনো কিছু প্রচার করছি না বা কারোর নামে বদনাম করা বা কাউকে ছোট দেখানো, নাথিং। একটা ঘটনা ঘটেছিল, ঘটনাটায় কি হয়েছিল শুধু সেটুকু বলা হচ্ছে, এমন বলা হচ্ছে না যে সবাই একরকম বা এটা এই এরকম কিছু না। তো পাড়া থেকে অনেকে দেখবেন পুরী চিল্কা বলে বাস ছাড়ে, সেই বাসেতে ওই পাড়ায় দুটো ভাই ছিল, যমজ ভাই, খুব মানে ছোটোবেলায় তো দুজনদের দেখে নাকি চেনা যেত না, একটু বড় হতে একটু মুখের দেখতে দেখতে অভ্যেস হয়ে গেছিলো বলে একটু একটু চেঞ্জ ছিল, বোঝা যেত বড় বয়সে যে না এও। তো নামগুলোও বলছে না, যেহেতু কেন বলছেন আপনারা শেষে বুঝতে পারবেন। তো ওই ভদ্রমহিলা কিন্তু নদীতে বোটে ভাসতে ভাসতে ঘটনাটা বলছেন যে এইখানে চিল্কাতে এসেছে, এরকম বোটিং করছে, খুব আনন্দ, পাখিকে খাবার দেওয়া, দারুণ আনন্দের। তো এরকম সময় যে ঠিক সি মাউথের কাজটা, যে মুখটা নদীর লেক আর সমুদ্রের যে সঙ্গম স্থলটা, ওখানে নামিয়েছে। এবার নেমে অনেকে ডাব খাচ্ছে, কেউ বলছে কাঁকড়া রান্না করে দিচ্ছে, যার যেরকম পছন্দ, অনেকে এমনি জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। তা ওই দুই ভাই আর তার সঙ্গে আর একজন পাড়ার ছেলে আর কি। তো ওরা কি করছে, ওরা ওইখানে ছোট ছোট গাছের একটা বেশ মানে ঘন জঙ্গল বলতে হয়। এবার জঙ্গলে ওরা একটা জায়গায় গিয়ে প্রস্রাব পেয়ে গেছে, প্রস্রাব তো করলো, কারণ ওখানে প্রস্রাব করার কোনো রকম টয়লেট বা কোনো কিছু ফেসিলিটি কিচ্ছু নেই, একদম নির্জন দ্বীপ যাকে বলা হয়। তো এদিক ওদিক জঙ্গলে যেতে একটা জায়গায় ছোটো ভাইটা একটা ক্যান পড়েছিল, থামস আপ বা পেপসির একটা ক্যান, ও কী করছে পা দিয়ে মানে মারতে শর্ট মারতে ওটাকে নিয়ে খেলছে, এদিক থেকে ফেলছে ওদিক থেকে ফেলছে, মানে আনমনে কিছু। যেহেতু ওখানটা এখন কিছুক্ষণ ওরা হল্ট করবে, অনেকে ওখানটা দাঁড়িয়েছে, কেউ খাওয়া দাওয়া করছে, কেউ এমনি স্মোক করছে বা কারো এমনি দাঁড়িয়ে আছে বা কিছু। তারপর আবার যখন নৌকা ছাড়বে তখন আবার উঠে আবার চিল্কায় ব্যাক করবে আর কি। তো এরকম সিচুয়েশানে কিছুক্ষণ ঠেলে এবার ওর যে দাদা, যমজ ভাই দুটোর মধ্যে এই ভাইটা ছোট, 2 মিনিটের ছোট, আর দাদা আর একটা বন্ধু ওরা একটু সাইড হয়ে গেছে। আর ওই যে খেলছিল পা দিয়ে পেপসির ক্যানটাতে, খেলতে একটু গভীর জঙ্গলে চলে এসছে। বাচ্চা ছেলে কিন্তু নয়, মোটামুটি 21-22 বছরের ছেলে। তো এইবার একবার জোর শট মেরে একটা গাছেতে ধাক্কা লেগেছে, আর কিছু না, গাছেতে ধাক্কা লেগে ওটা এদিকে ছিটকে এসছে। সেটা খুব স্বাভাবিক, গাছে ধাক্কা লেগে ছুটে আসবে এটা। এবার ও হয়ে গেছে, এবার ও জাস্ট পেছন ঘুরেছে, হাওয়া দিচ্ছে ঠিক আছে, তবে যে ক্যানটা আপনি আপ গড়াচ্ছে। তো প্রথমে এমনভাবে দেখে বলে ও তো হাওয়া দিচ্ছে, এটা ফাঁকা ক্যান, না গড়ানোর কি আছে, ক্যানের মতো গড়াতে হাওয়ায় বেগে যদি গড়ায় একটা জায়গায় গিয়ে সে ঠিক দাঁড়াবে। দেখছে যেখানে একটু দল ঘাসের মতন আছে, যেখানে গিয়ে যতই হাওয়া থাক ক্যানটা কিন্তু কি আটকে যাবে, সেখানেও ক্যানটা আটকালো না, বেশ সুন্দর করে যেন মনে হচ্ছে কেউ চালাচ্ছে, ক্রস করে চলে গেল। আর একটা জিনিসও দেখলো, ও যেদিকে ধরুন গাছ আছে, প্রচুর গাছের ফাঁক দিয়েও যাচ্ছে, ওই ক্যানটা কিন্তু জাস্ট ও যেখান দিয়ে যাচ্ছে ওকে ফলো করছে। ও ভাবছে কি এটাকে আমি ঠিক দেখছি নাকি, মানে যেন মনে হচ্ছে কি রিমোট দিয়ে কে চালাচ্ছে, এরকম টাইপের ফিলিংস হচ্ছে, নাকি ভুল দেখছি, ওর বেশ একটু অদ্ভুত টাইপের লাগলো ব্যাপারটা। তারপর ও আরও কিছুখানি দূরে চলে গেছে, একটু ছুটে একটু সাইড হয়ে গেল, দেখলো যে ক্যানটা থামে গেল, বলো ও না আমি ভুল ভাবছিলাম। তারপর আবার ক্যানটা গড়ানোর আওয়াজ, আবার পেছন ঘুরেছে, দেখছি প্রায় ওর কাছাকাছি এসে গেছে, এবং রীতিমতো মানুষের মতো ওই প্লাস্টিকের ক্যান ওকে ফলো করছে।
এবং এই করতে করতে ও এদিক ওদিক করতে করতে দাদা আর দাদার বন্ধু যেখানে ছিল তারা স্মোক করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাদের কাছে চলে এসছে। বেশ হাঁপাচ্ছিল। তো দাদা বলছে, কী হয়েছে, হাঁপাচ্ছিলিস কেন? বলছে, না কোথায় গেছিলিস? বলে, ওই ভেতর দিকটা দেখতে গেছিলাম। বলে, ওখানে কেন যাবি? এই মানে বলতে চাইছে যে গোবর টোবর পড়ে আছে, মলমূত্র চতুর্দিকে নোংরা এখানটা, এদিক ওদিক কেন ঘুরছিস? আর এক্ষুনি নৌকা ছাড়বে, চল উঠি, এখানে তেমন কিছু দেখার নেই, একটু ছবি টবি তোলা হলো, ব্যাস চল। তখন ও দাদা জিজ্ঞেস করে, ডাব খাবি? ও বলছে না। বলে, এত ডাব খেতে ভালোবাসিস, খাবি না? আমরা সবাই একটা করে ডাব খেলাম, খা না। বলছে, না না আমি খাবো না, চল। আচ্ছা, তখন ওর দাদা বলছে, বাবা এটা তো পায়ে কি আটকে আছে রে? ও এতক্ষণ কথা বলছিল কিন্তু খেয়াল করেনি। ও বলছে, কি? বলে, ওইখানে গেছিলিস মানে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য? আমাদের দিবি না বলে? তো এখানে তো কেউ কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে আছে তো দেখতে পাচ্ছি না, কোত্থেকে কিনলি? ও ভয়ে পেছন দিকে তাকিয়ে দেখে ঠিক ওর জুতোর সোলের সঙ্গে হালকা করে টাচ হয়ে আছে। এমনভাবে হয়ে আছে কিন্তু ওর পায়ে টাচ হয়নি, যেহেতু ও বুঝতে পারেনি ওই ক্যানটা টাচ হয়ে আছে। ও মারাত্মক ভয় পেয়ে যায়, কেন এতক্ষণ কী হয়েছে ও তো জানে। ও দাদাকে বলে, এই নির্জন দ্বীপ টিপে আসার কোনো দরকার ছিল না, ভুতিয়া জায়গা, উল্টোপাল্টা জিনিস। তো এবার ভয়েতে আবার জোরে শট মেরেছে আর ক্যানটা একদম উল্টো দিকে গিয়ে পড়েছে, অনেক দূরে গিয়ে পড়েছে। দাদা বলছে, কি এটা ক্যানেতে এখানে কত লোক আসে, হাজার হাজার লোক আসে, তুই জানিস এটা একটা টুরিস্ট স্পট, উড়িষ্যার একটা নাম করা জায়গা, কিছু জানিস না, আজে বাজে বকিস, সব জায়গায় ভূত খুঁজে পাস নাকি? বলে, না ওটার মধ্যে কিছু একটা ব্যাপার আছে, ওটা আমাকে ফলো করছে। আর সেই শুনে তো দাদার বন্ধুর হাসির রোল উঠে গেল। ফলো করছে কেন? বাবা, তাও যদি জানতাম একটা মেয়ে ফলো করতো, মানে এরকমভাবে ওকে নিয়ে সবাই খুব টিজ করছে। এবার নৌকায় উঠে ওই একই কথা বলে যাচ্ছে সবাই, সেই মানে ওকে নিয়ে হাসছে যে একটা ও লজ্জা পাচ্ছে, একটা বোকার মতো কথা বলে ফেললাম, এবার তো সবাই পেছনে লাগবে। নৌকায় ওঠার পর বন্ধুরা আলোচনা করতে করতে আরও 5 জন চেড়ে গেল, সবাই মিলে ওকে পেছনে লাগছে যে কোথায় তুই ভূত দেখলি? একটা সামান্য কোল্ড ড্রিঙ্কসে ক্যানে ভূত ঢুকে বসে আছে, আমাদের ওখানে তো থাকে না, বাবা এখানে কি ভূতের চাষ হয়? এমন কথাবার্তা বলছে। তো ওখানে যারা মাঝি মাল্লারা থাকেন তারা ওই নদীর কিছুটা জল হেঁটে আসতে পারেন, মানে যতক্ষণ না ডেপথ ধরছে আর কি। তো ওখানে এসে দাঁড়িয়ে বলছে যে কিছু মুক্ত কিছু পাথর বিক্রি করছে, এটা নেবেন নাকি? আর মানে একদম কি বলবো, কোরালগুলো ফাটিয়ে ফাটিয়ে দেখাচ্ছে যে খুন এটাতে নেই দেখুন এখান থেকে একটা রত্ন বেরিয়ে এলো, এরকমভাবে দেখাচ্ছে। তো বলছে যে অনেকে তো খুব উৎসাহ নিয়ে দেখছে যে বাহ, সত্যি তো আসল রত্ন, ফাটিয়ে দেখাচ্ছে, কোনো রকম বুজরুকি নেই, কারণ অনেকগুলো তো ছিল না, একটা থেকে বেরোলো, মানে এরকম চলছে। তার মধ্যে দেখছেন যে ওই লোকটা যে কথা বলছে, লোকটার পেছনে দাঁড়িয়ে আছে, এটা কিন্তু ভাইটার দৃষ্টি থেকে বলছি, একটা খুব সুন্দর দেখতে মেয়ে, তার হাতে অনেকগুলো মুক্তোর মালা টালা মনে হয় বিক্রি করছে, আর গায়ে পরে আছে একটা শাড়ি, মানে হাঁটু অবধি শাড়ি পরে আছে, সুতির শাড়ি, কিন্তু গায়ে না কোনো ব্লাউজ বা পেটিকোট জাতীয় কিচ্ছু নেই। আর খালি গায়ের ওপর যেমন সিনেমায় দেখায় মেয়েরা শাড়ি পরে আছে বা আগেকার দিনে যেমন পরতো, অনেকটা ওরকমভাবে। মেয়েটা অপরূপ সুন্দরী, গায়ের রঙও বেশ ফর্সা ধপধপ করছে, মানে মনেই হচ্ছে না যে এই জলবায়ুতে বা এখানকার সে। ও আর কিছু মালা ওর নিজের গলাতেও পড়ে আছে। তো লোকটা বিক্রি করছে, লোকটা নানা রকম জিজ্ঞেস করছে, একজন একটা জিনিস কিনলো, বাকিরা খুব উৎসাহ নিয়ে দেখছে, এরকম কথাবার্তা বলছে, আর ও যত চোখটা ঘোরাচ্ছে ওর মনটা ওই মেয়েটার দিকে পড়ে আছে। তো বারবার মেয়েটার দিকে চোখ চলে যাচ্ছে, যে কি জানি না, বেশ ভালো লাগছে। তখনও মেয়েটাকে ও ডাকে, এরকম সময় ডাকে, এখন বলে বাকিরা কি জানতে পারলো না? বাকিরা তখন ওই লোকটার সঙ্গে ভীষণভাবে ওই মুক্তো বার করে দেখাচ্ছে, বিভিন্ন ধনরত্ন মানে পাথর দেখাচ্ছে, ওগুলো দেখতে সবাই এত উৎসাহিত ছিল। আর সে নানা রকম বলছে যে দেখুন আন্দামানে গেলেও এইসব পাবেন না, আমাদের এখানে এইরকম কোরাল পাবেন, এইসব খুব ব্যস্ত সবাই। ওর দিকে আর কেউ, আর ও একটা সাইড করে বসেছে নৌকার, আর ওরা একটু ভেতর দিকটা করে বসেছে নৌকায়। এবার ও মেয়েটাকে ইশারা করে ডাকে, মেয়েটা কাছে আসে, মেয়েটার থেকে একটা মালা কিনে এবার নৌকা যথারীতি ছেড়ে দেয়,
ইঞ্জিন স্টার্ট হয়ে যায়, এবার ওই লোকটাও চলে যায়। বলে যে যা কিনলো কিনলো, যারা কিনলো না অনেকে আছে শুধু দেখেছে। লোকটা অনেক পেরাপিরি করে যে যাদের মানে ওগুলো কোড়ালটা ভেঙে দেখালাম, না নিলে অন্য কেউ নিতে চাইবে না, একবার ভাঙা হয়ে গেলে তো কেউ বিশ্বাস করে না, আপনি যেমন বিশ্বাস করছেন না তারাও তো করছে না, ইত্যাদি ইত্যাদি বলো। তো যারা নেবার নিল, যারা নেবার নিল না চলে গেল। ও হাতে করে ওই মুক্তোর হারটা নিয়ে বসে আছে, কালো মুক্তোর হার। তো অনেকে বলে কালো মুক্তো হয় না, কেউ বলে হয়, এরকমভাবে নিজেদের মধ্যে আলোচনা চলছে। তো একজন বলছে যে তুই এটা কখন কিনলি, এই লোকটার থেকে দেখলাম না তো। বলছে না লোকটার না, লোকটার পেছনে যে ওর মেয়ে না কে ছিল ওর কাছ থেকে কিনেছি। এবার মেয়ের কথা শুনে সবাই জোরে হেসে উঠেছে। মেয়ে কোথায় রে, তোকেই বিক্রি করলো? বাবা, মানে আরও যেন ও লজ্জায় পড়ে গেছে। তো দেখলো যে বাহ, বলে কত নিল, বললো এরকম এরকম দাম নিয়েছে, বলে ও তোকে ঠকিয়ে দিয়েছে যা, এই কথাবার্তা হচ্ছে। এবার ও মানে সবাই পেছনে লাগছে বলো, চোখটা মানে জলের দিকে রেখেছে, পাখিগুলো উড়ছে, খুব সুন্দর লাগছে দেখছে। ওদের নৌকাটা যাচ্ছে, তার সঙ্গে পুরো লেকটা তো খুব পরিষ্কার, কিন্তু জলটা একদম স্বচ্ছ, রোদের মানে কিরণ পড়ে ঝিকবিক ঝিকবিক করছে। তার মধ্যে ওই ক্যানটা যেটাতে ও লাথি মারছিল ওই জঙ্গলের মধ্যে, সেটা কিন্তু নৌকার পাশাপাশি ভাসতে 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 আসছে। জাস্ট এটুকু ও দেখলো এবং ওটা ও দেখে চোখটা সরিয়ে নিল। ওর মধ্যে অদ্ভুত আনক্যানি ফিলিংস হচ্ছে। এবং ও আর একটা জিনিস মানে উনি বলেছেন, এটা মেনশন করা দরকার, যেহেতু ওরা ওখানে নেমে যার যা বাথরুম পেয়েছিল সবাই সেরে নেয়, কিন্তু ওই ভয়টা হওয়ার পর থেকে ওর যেন মানে টয়লেট পাচ্ছেই ব্যাপারটা যেন আরও বেড়ে গেছিলো। মানে মনে হচ্ছে অনেকক্ষণ টয়লেট না করলে মানুষের যে শরীরে একটা অস্বস্তি বোধ কাজ করে, ওরকম একটা অস্বস্তি লাগছিল, যে নৌকা থেকে নামতে পারলে বাঁচি। আশা করি বোঝাতে পারছি। তো ফিরে আসে হোটেলে, খাওয়া দাওয়া বাইরে করে সারাদিন ঘুরে টুরে যখন সন্ধ্যের মুখে ওরা ফিরে আসে, আরও ওখান থেকে অনেক জায়গায় গেছিলো ওরা, যখন ফিরে আসে তো একটা জিনিস ওর ভাই লক্ষ্য করে যে নৌকা থেকে নামার পর থেকে কিছুক্ষণ অন্তর অন্তর ভাই টয়লেট পাচ্ছে। এবার চিল্কায় যেখান থেকে ওরা টিকিট কেটেছিল, নৌকায় উঠেছিল, তো তার একটা সাইডে তো ওদের যে পাড়া থেকে যে বাস ছেড়েছিল সে বাসটা দাঁড়িয়েছিল, সেই বাসে করে এবার আরও সেদিনকে যা ওদের সূচি ছিল যে এই জায়গায় যাব, সেগুলো ঘুরে টুরে যখন সন্ধ্যেবেলা আসছে, যতক্ষণ বাসে ছিল ও বারবার নামছে টয়লেট করছে, বারবার নামছে টয়লেট করছে। সবাই বলছে তোকে সুগার আছে নাকি, এরকম বলছে। তো একজন আন্টির কাছে একটু মধু ছিল, কেউ আদা ছিল, ওগুলো দিচ্ছে, বলছে অনেক সময় ইনফেকশান হয়ে গেলেও এরকম হয়, এরকম কথা বলছে। আর হোটেলে ফিরে যখন এলো তখন ছেলেটার গায়ে ধুম জ্বর, আর তার সঙ্গে ওই বারবার টয়লেট হওয়ার প্রবলেমটা হচ্ছে। তখন ও দাদা আর রিস্ক নিল না, কারণ মা বাবা আসেনি, পাড়ার লোকেদের সঙ্গে ওরা দুই যমজ ভাই এসছে। ও কী করলো, ভাইকে নিয়ে বললো যে এখানে ভালো ডাক্তার বা হসপিটালে নিয়ে যাও, উড়িষ্যায় নিশ্চয়ই আছে, বলে হ্যাঁ আজ থাকবে না কেন। তো ওখানকার হোটেলের লোকেদের বলে ডাক্তারকে ডেকে নিয়ে আসা হলো। তো ডাক্তার ভাষা তো বুঝতে খুব সমস্যা হচ্ছে, তবু উনি যেভাবে উড়িয়া হিন্দি বাংলা মিশিয়ে কথা বললেন, উনি যেটুকু বলতে চাইলেন যেটা ইনফেকশান হয়ে গেছে, ইনফেকশান থেকে এটা হচ্ছে, ইঞ্জেকশান দিলেন, দিয়ে বললেন যে আস্তে আস্তে কমে যাবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে জ্বরের ঘোরে সারা রাত ওই ঘরটার মধ্যে যে রুমটায় ও ছিল, ও ওর দাদা মানে ছেলেটি আর ছেলেটির দাদা, যমজ দাদা, আর ওই যে আর একটা বন্ধু বলছিলাম ওদের সমবয়সী, তারা কিন্তু একটা রুম শেয়ার করছিল। ওরা কন্টিনিউয়াস দেখছে জ্বরের ঘোরে ছেলেটা হাসছে আর কি বিড়বিড় বিড়বিড় করে কথা বলছে। বলছে তোর ভাইয়ের কি জ্বর হলে এরকম ভুল বকে, অনেকের এরকম রোগ থাকে। ও বলে আমরা তো যমজ, একসঙ্গে বড় হয়েছি, জ্বর জ্বালা তো সব বাড়িতে হয়, আমাদেরও হয়েছে, কি এরকম ভুল বকতে টকতে তোকে কখনো দেখিনি। বলে এরকম মাঝে মাঝে হাসছে, ইনফেকশান হয়েছে তো হাসছে কেন, যেন মনে হচ্ছে মানে কারোর সঙ্গে দেখে মানে কেউ পাশে বসে গল্প করলে যেমন হয় না, মানুষ তার সঙ্গে কথা বলতে চায় বা তাকেও সেও কিছু বলে শোনে, এরকম টাইপের লাগছে। তো এরকম বিভিন্ন জিনিসপত্র না ওরা অদ্ভুত লাগে। এবার বন্ধুটা বাইরে বেরিয়ে এসেছে, যেখানে স্মোক করার জায়গা ছিল, স্মোক করছে। সে আবার ওর দাদাকে ডাকেছে, কি রে তোর ভাইয়ের জ্বর একটু নামলো? বলছে বুঝতে পারছি না, একটু ঘোরের মধ্যে আছে, সবে তো ডাক্তারবাবু ওষুধ ইঞ্জেকশান দিয়ে গেলেন, সময় লাগবে। এবার পুরো টিমটা খুব চিন্তায় ওদের নিয়ে,
তারা বলছে যে কালকে যেটা আমাদের আছে সূচি সেটা ক্যান্সেল করা হোক, কেন একজন অসুস্থ হয়ে পড়েছে, তাকে ছাড়া যাব। আবার সব রকম মানুষ থাকে, অনেকে বলছে আমরা টাকা পয়সা দিয়েছি, তাহলে তো আমাদের টাকা তাহলে ফেরত দিতে হবে, আমরা সেই দর্শনগুলো করতে পারবো না। তখন ও বলে যে না, আমি ভাইকে নিয়ে আছি। আর একজন বয়স্ক ছিলেন, উনি বলে আমি রোজ রোজ এই ধকল আমারও ভাল লাগছে না, আজ এখানে ঘোরা, এখানে আমিও একটা দিন রেস্ট হয়ে যাবে, আমি এদের সঙ্গে আছি, আপনারা প্রত্যেকে চলে যান, কোনো অসুবিধা নেই, অসুবিধা হলে আমরা ফোন করে নেব। তো ওই ভদ্রলোক একটু মাঝবয়সী, উনি থাকলেন, এই বন্ধুটাও ছিল। ও বললো না দরকার নেই, আমরা এর আগে পুরী বহুবার এসেছি, এমন নয় যে এবারে সব দেখে ফেলতে হবে আর আসা যাবে না, এরকম কোনো ব্যাপার না। ওরা সবাই মিলে বসে আছে, তো বাইরে এইসব কথাবার্তা চলছে, ওদের বাসটা ছাড়বে, ওরা কথা বলছে। তো ভাই যেহেতু খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছে, ও বাইরে এসেছে, যে কথাবার্তা বলেছে, বলে ঘরে ওর দাদা ঢুকতে যাবে। এখানে কিছু জিনিস আছে, যদি বাচ্চা সঙ্গে থাকে, আমার যদি এটা আগে বলা উচিত ছিল, চেষ্টা করবেন ওদের সামনে এইটুকু ক্লিপ শোনা অ্যাভয়েড করতে। দাদা যখন দরজার সামনে এসছে, দেখছে অসুস্থ তো ঘোরের মধ্যে ছিল, সে তো দরজা বন্ধ করতে পারে, ওটা দাদা তো দরজাটা জাস্ট ভিজিয়ে বাইরে এসেছে কথাবার্তা বলার জন্য। দরজাটা ভেতর থেকে বন্ধ, এবং বলাটা দরকার বলে বলছি, ভেতর থেকে এমন কিছু শব্দ আসছে, সেটা স্বাভাবিক শব্দ নয়, নারী পুরুষের একসঙ্গে মিলিত কণ্ঠস্বর, এবং নারী পুরুষ যখন মানে মিলনরত অবস্থায় থাকে যেরকম সাউন্ড আসে বা কিছু, তেমন সেরকম শব্দ আসছে। ও প্রচণ্ড লজ্জায় পড়ে গেল এবং ভয় পেয়ে গেল, তো এটা কি শুনছি, ও কি কোনো মোবাইলে কোনো সিনেমা টিনেমা চালিয়েছে? অনেক সময় সিনেমাতে এই ধরনের দৃশ্য থাকে, এরকম হতে পারে, হয়তো ভাল লাগছিল না সিনেমা চালিয়েছে। কিন্তু ওর ভাইকে চেনে, ওর ভাইয়ের টেস্ট জানে, ওর ভাই একটু এই ধরনের সিনেমা দেখেই না, একটু বাচ্চা বাচ্চা ভাব ওর মধ্যে। তো আর ম্যাক্সিমাম গেম খেলে ওর সময় পেলে, এই ধরনের সিনেমা টিনেমা দেখার তো ও লোক না। এবার পাশের বন্ধুটা বলছে কিরে, ওর আবার এত গুণ নাকি, সেও ওর দিকে তাকাচ্ছে, দুজনেই ভীষণ অস্বস্তিতে পড়েছে, আর খুব দরজা এবার মানে কি করব ধাক্কা দিচ্ছে, এই ভাই দরজা খোল, দরজা খোল। কিছুক্ষণ কান পেতে শোনার পর দেখছি পুরুষের যে মানে কণ্ঠটা ভেসে আসছে, যে কিছু কথা বলছে, সেটা ওর ভাইয়েরই কণ্ঠ। তখন ওর ওই বন্ধু বলছে তোর ভাই কি এখানে কোনো মেয়ের পাল্লায় পড়লো? সেদিনও একটা মেয়ের কথা বলছিল যে মেয়েটার থেকে হার কিনলো। বলছে সে তো ওখানে, আর আমরা তো এইখানে চলে এসেছি, সে মেয়ে এখান থেকে আসবে, এখানে মানে হোটেলে আসবে, আমরা দেখতে পাবো না? বলে হয়তো অ্যাড্রেস শেয়ার করেছে, আজকে হয়তো এসছে, কালকে বলেছিল বলে। বলে না না, আর আমার ভাইয়ের এত সাহস হবে না, বাবা তো বাড়ি গেলে চামড়া গুটিয়ে দেবে, ও ওরকম টাইপের না। আর তোরা আমাকে ছোটো থেকে দেখছিস আমরা কি এরকম? বলছে না তা তো না, সত্যি তো অন্য টাইপের ছেলে, এত সাহস তো ওর হবে না। তো অনেকবার ডাকার পর দরজাটা দেখলো যে খট করে আওয়াজ হলো, দরজাটা খুলে ভেতরে গেছে, ভেবেছে যে কি না কি দৃশ্য চোখে পড়বে, অস্বস্তিতে পড়বে। ওমা কিচ্ছু না, ওর ভাই সেই জ্বরের ঘরে আছে, যেমন ওষুধপত্র সাইডে রেখে গেছিল ঘরে, যেমন যেখানকার জিনিস সব কিছু একরকম, আর কোনো কিছু নেই। শুধু দেখলো ভাই যেখানে শুয়ে আছে তার পাশেই কালো পুঁথি হোক বা মুক্ত হোক, যাই হোক, সবাই বলছিল কালো পুঁথি, মুক্ত নয়, কিছু না, তো সেটা আলাদা বিষয়, কিন্তু ওই মালাটা পড়ে আছে, আর কিচ্ছু নেই। ও এবার দাদা ভয় পেয়ে যায়। এবার বন্ধুটাও বলে যে আগের যেগুলো ও বলছিল সেগুলো কি তাই? তখন বাড়িতে ফোন করে, মাকে বলে, ভেবেছিল বাড়িতে বলবো না, ও তো আমরা তো বাসে করে যাচ্ছি, বাড়ি তো পরশু দিন ফিরে যাওয়া, বাড়ি গিয়ে এখন থেকে যদি বলি ভাই অসুস্থ হয়ে পড়েছে, মা তো চিৎকার করবে, মা চায়নি দুজনে আসুক। তো তবু বাধ্য হয়ে এইসব কাণ্ড কারখানা দেখেও মাকে ফোন করলো। মাকে বলছে যে তোরা কিছু করেছিস যেখান সেখান প্রস্রাব করা বা মলমূত্র কিছু? বলছে যে হ্যাঁ, আমরা এরকম ওইখানে যে দ্বীপটায় নিয়ে গেল বেড়াতে নৌকা করে, ওখানে গেছিলাম, সবাই টয়লেটে গেল, আমরাও গেছিলাম। বলে টয়লেটের কী ব্যবস্থা? ওর মা কখনো আসেনি ওখানে। বলছে কোনো ব্যবস্থা নেই, এই যে যেখানে পাচ্ছে যাচ্ছে এরকম আর কি। বলছে তোদের বলেছি না কোনো অচেনা আনকা জায়গায় কখনো প্রস্রাব করবি না, কোথায় কি থাকে? বলো তুমি আবার নতুন শুরু করলে। বলছে না, কিছু একটা ঘটনা ঘটেছে, না হলে তো এই ধরনের কিছু হওয়ার কথা না, কিছু একটা ঘটনা ঘটেছে। তুই একটা কাজ কর,
আমি তোদের মামাকে পাঠাচ্ছি গাড়ি নিয়ে, তুই পাড়ার বাস ছেড়ে দে, তুই গাড়িতেই ভাইকে নিয়ে চলে আয়। ওর মামার গাড়ি আছে, গাড়ি নিয়ে ডাইরেক্ট উড়িষ্যায় আসছে, ওদেরকে নিয়ে যে হোটেলে আসছে ওকে নিয়ে ওরা বাড়ি চলে আসবে, কেন বাসে আসতে গেলে আরও কষ্ট হবে। গাড়িতে চলে আয়, গাড়িতে এসি আছে, চলে আয়। কেন আমার আর মন টিকছে না এত অসুস্থ জানার পর আরও 2 দিন অপেক্ষা করা, যে বাস ছাড়বে তোরা আসবি না, আর আমার পক্ষে সম্ভব না। তুই মামাকে পাঠাচ্ছি তো। ওদের মামা যথাসময় আসেন, এসে ওদেরকে নিয়ে যান, এবং ওদের এই বন্ধুটিও যায়, যেহেতু সবসময় ওদের সঙ্গে ছিল। ওদের 3 জনকে নিয়ে মামা চলে আসেন। সেই গোটা রাস্তা প্রচণ্ড জ্বর, আসার আগেও ডাক্তারকে দেখিয়ে লাস্ট ইঞ্জেকশান দিয়ে এনেছে, কিন্তু সেই কিছুক্ষণ অন্তর অন্তর যাচ্ছে, টয়লেটে যাচ্ছে, মানে তাকে ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে টয়লেটে। সে মানে শরীরে তার কোনো জোর নেই, মানে বলছে যে প্রচণ্ড ইনফেকশান হয়েছে, কিন্তু ওই বিষয়টাতে ওরাও চেপে গেল, ওটা মাকে বলতে পারেনি, স্বাভাবিক। কিন্তু ওটা নিজেদের মধ্যে বারবার এই 2 বন্ধু আলোচনা করছে যে কী ব্যাপার বলতো, ওটা কি আমরা দুজনেই ভুল শুনলাম? বলছে হতে পারে হয়তো পাশের রুমে কেউ হয়তো সিনেমা দেখছিল, আমরা হয়তো মানে ভুল শুনেছি বা বুঝেছি, এরকম হতে পারে। বা অনেক সময় হোটেলের বয়রা নিজেদের মধ্যে কথা বলছিল, সেটাতে আমরা হয়তো ভুল বুঝেছি, আমাদের মন মেজাজ খারাপ বা কিছু, বলে তাই হয়তো হবে। এবার সারা রাস্তা ওই তো প্রবলেমটা হচ্ছে, বারবার প্রস্রাব পাচ্ছে, সেটা তো ঠিক আছে, তার সঙ্গে ওই জ্বরের ঘোরে হাসতে হাসতে যাচ্ছে। এক সময় এমনভাবে কথা বলছে যেন মনে হচ্ছে পাশে একটি মেয়ে বসে আছে, বসো আমাদের বাড়িতে যাচ্ছ তো, আমাদের বাড়ি খুব ভালো, এরকম আস্তে আস্তে কথা বলছে। কান পেতে শুনলে বোঝা যাচ্ছে যে কারোর সঙ্গে কথা বলছে। ওর ভাই বলছে না, মা মনে হয় ঠিকই বলে, এই মনে হচ্ছে কিছু একটা হয়েছে, এরম পাগলের মতো করছে। মা খুব রাগ করবে, আমাদের আসতে বারণ করেছিল। যেমন তেমন করে ওরা বাড়ি পৌঁছে গেল। বাড়ি পৌঁছে তো ছেলেটিকে হসপিটালাইজ করা হলো। হসপিটালে 4 থেকে 5 দিন থাকার পর 5 দিনের দিন রাত্রিবেলা ওর বাবা ছিল, যেহেতু মেল ওয়ার্ডে, বাবা দেখতে পান যে ছেলের মাথার গোড়ায় আইসিইউতে একজন খুব সুন্দরী মেয়ে, ওরকম শাড়ি পরা, গায়ে কোনো ব্লাউজ দিয়ে খালি গায়ে শাড়ি পরে, সিনেমাতে বাড়িতে বর্তমানে দেখা যায় তেমনভাবে বসে আছে চুপচাপ একটা টুল নিয়ে। এবার ওখানে কিন্তু ডাক্তারের অনুমতি ছাড়া আইসিইউতে ঢোকা বারণ। ওর বাবা বাইরে কাঁচ থেকে দেখছে, এতক্ষণ ওর বাবা ঘুরে যেয়ে বেরিয়েছে, কিন্তু রাত্রেবেলা গভীর রাত্রে ওর বাবার চোখে পড়লো যে বসে আছে। সঙ্গে সঙ্গে স্টাফেদের ডেকে যে কী করে একজন ঢুকলো, আপনারা দেখলেন না, হ্যান ত্যান। ওরা গিয়ে বলে কোথায় কেউ নেই তো, চেয়ারটা তো খালি। শুধু ওখানে একটা অদ্ভুতভাবে একটা কোল্ড ড্রিঙ্কসের ক্যান মানে হাওয়ায় যেন দুলছিল মাটিতে। তো ওটা দেখেও বলো যে দেখুন, এই দেখুন কেউ একজন ছিল যে কোল্ড ড্রিঙ্কস খেয়ে যে ক্যানটা পড়ে আছে, আপনাদের আইসিইউতে এরকম রিপোর্ট করবো, আপনাদের সব জায়গায় জানাবো, আপনাদের এরকম ফেসিলিটি, এত টাকা নিচ্ছেন, এইরকম আপনাদের সিস্টেম। বলছে এটা থাকবেই না, আইসিইউতে এই ধরনের কোনো কিছু অ্যালাউ করা হয় না। কি বলছেন আপনি? বলছে এলো কোথা থেকে? বলে সেটা দেখতে হবে কীভাবে এলো, এটা থাকারই কথা না। তো তারাও নিয়ে ফেলে দিল, কীভাবে এলো কেউ জানে না। তারপর ছেলেটি খুব দুঃখজনকভাবে যমজ ভাইয়ের মধ্যে ছোট ভাইটি মারা যায়। বাড়িতে শোকের পরিবেশ, প্রচণ্ড কষ্ট দুঃখের মধ্যে দিয়ে গেছে। পাড়ার লোকেরা সবাই পাশে দাঁড়িয়েছে, প্রত্যেকে পাড়ায় একদম ঢিঢি পড়ে গেল, পাড়া নিস্তব্ধ। যে কোথায় একটা টয়লেট করতে গেল, ছেলেটাকে মনে হচ্ছে পেঁচোয় পেয়েছিল, একটু যদি ডাক্তারের সঙ্গে যদি একটু তাবিজ কবজ করতো মনে হয় ছেলেটা বেঁচে যেত। এরা তো আবার এসব বিশ্বাস করেনি, এরকম পুরনো মানুষরা পাড়ায় বলছে একটু তাবিজ কবজ করলে ছেলেটা বেঁচে যেত, একটু তাবিজ কবজ করলে বেঁচে যেত। তারপর থেকে ওই ঘরটায়, ছেলেটার ঘরটায়, ওরা 2 ভাই একসঙ্গে থাকতো। তো ভাইয়ের চলে যাওয়ার পর ওই ঘরটা না রাত্রেবেলা বড় ছেলেটা একা থাকতে পারতো না। ও মা বাবার সঙ্গে মানে তাদেরও মন মেজাজ খারাপ, তাদেরকেও একটু পাশে দাঁড়ানো হলো, আর ভাইয়ের ঘরে ওই হাঁ করে ঘরটায় থাকতে পারবে না। তবে দরজাটা রাত্রেবেলা টেনে দিত, হাঁ করতো, ঘরটা তাকাতে পারতো না। তো একদিন যখন টয়লেটে যাচ্ছে দরজাটা হাট করে খোলা, বলছে রোজ তো দরজা দিয়ে দিই, তখন মোটামুটি 2-3 মাস হয়ে গেছে ভাই মারা গেছে। দরজাটা বন্ধ করতে গিয়ে দেখে ঘরে একটা আলো জ্বলছে, আলোতে খাটের ওপর একটা মেয়ে বসে আছে, আর একটা পুঁথির মালা নিয়ে ঠিক এরকম সেই বাচ্চারা লোফালুপি করে এরকম লোফালুপি করছে, আর একটা ঘর থেকে
মালার শব্দ আসছে না, একটা অদ্ভুত ক্যানের শব্দ আসছে। ওই কোনো একটা ক্যান গড়ালে যেমন দেখতে পাচ্ছে না, শব্দটা পাচ্ছে। ও সমস্ত কিছু যখন জুড়ে বললো, ও আর দাঁড়ায়নি, সঙ্গে সঙ্গে ঘরটাকে বন্ধ করে চলে এসেছে, আর একটা কাজ করেছে। ওর মানে মনে হচ্ছে যে কিছু তো একটা বিপদ মানে আবার হবে, মানে যদি সেটাই হয়ে থাকে যে এর জন্যই আমার ভাই মারা গেছে বা কিছু, তার মানে ও এখন ওখানে পড়ে আছে, মানে ও আবার কিছু করবে, আবার কোনো ক্ষতি করবে। ওর ভাই ঠাকুর ঘর থেকে, মানে দাদাটি, মা কালীর খাঁড়া দেখবেন অনেকে, পাড়ায় পুজো হলে, রক্ষাকালী মায়ের পুজো হলে অনেকে মা কালীর খাঁড়াটা এনে ঠাকুর ঘরে রেখে দেয় গৃহশান্তির জন্য। ও কী করেছে, খাঁড়াটা এনে ওই ওই ঘরের দরজার মাথায় বেঁধে দিয়েছে, আর বড় বড় করে স্বস্তিক চিহ্ন টিহ্ন এঁকে দিয়েছে, আর বললো এই দরজাটা কেউ খুলবে না, বাড়িতে যারা ঘর মোছে তারাও যেন খুলবে না। তারপর মা বাবাকে বাঁচাতে, নিজেদেরও, সবাইকে, কেন ওই বন্ধুটাও যে গেছিল সেও নাকি রাত্রেবেলা কিছু শুনতে পেতো না, এমনি দেখতে পেতো না, মাঝে মাঝে ঘুম ভেঙে গেলে ওই মানে পুঁথির মালার আওয়াজ শুনতে পেতো, যে বন্ধুটা সবসময় ওদের সঙ্গে ছিল। সমস্ত কিছু শুনে যেই তো আরও ক্ষতি হয়ে যাবে, তখন ওরা বেনারস থেকে একজন বড় সাধু বাবা তার যোগাযোগ করেন, যোগাযোগ করে তাদেরকে নিয়ে আসেন, অনেক যাগ যজ্ঞ করে, বলে এ হচ্ছে একদম পিশাচিনির পাল্লায় তোমার ছেলে পড়েছিল। একটু যদি তোমরা যখন ওখান থেকে এলে তখনই যদি ওই সময় যদি পুরীতে ছিলে, জগন্নাথ বাবার মন্দিরের ওখানে দাওয়ায় যদি শুয়ে দিত, ও মানে পালাবার পথ পেত না। বলে যখন তোমার ভাই ওকে নিয়ে আসছে, একটু ওকে মন্দিরের দাওয়া ওই ছেলেকে নিয়ে গিয়ে শুয়ে দিয়ে আসতে পারতে, মন্দিরের ভেতরেরও দরকার নেই, তাতে ও পিশাচিনি পালাবার পথ পেত না। বলে ওই যে যেখান সেখান বাথরুম করতে বারণ করা হয়, যার তার থেকে কোনো জিনিস, সে যতই মূল্যবান রত্ন বা যাই হোক নিতে বারণ করা হয়, এর পেছনে কারণ থাকে। তো এগুলো একটু মেনটেন করলে মানুষকে এত বিপদে পড়তে হয় না। তো সমস্ত কিছু পরে ঠিক হয়ে যায়। তবে বর্তমানে সেই ভাইটি, মানে যমজ ভাইয়ের যে ছেলে বেঁচে আছে আর কি, তার বিয়ে হয়েছে গত বছরে, বলছে ভালো আছে, বাড়ির সব ঠিক আছে। তবে ভাই মাঝে মাঝে এখনও স্বপ্নে মাকে দেখা দেয়, খুব কান্নাকাটি করে, মা আমি মরতে চাইনি, এরকম আজও স্বপ্ন দেয়। ওরা অনেক করেছে, পিণ্ডদান করেছে, সব কিছু করেছে। এবার অনেকে বলেছে যে দেখুন ওগুলো করলেই তো হবে না, যেহেতু ওর যে টাইমের ডেথ ছিল, সেই টাইমে তো ডেথ হয়নি, আনটাইমলি একটা ডেথ হয়েছে। তো ওর যতটুকু আয়ু, ওই টাইমটা ও ওরকম ঘুরে বেড়াবে কেন? ওর মৃত্যুটা যেহেতু স্বাভাবিক মৃত্যুর আন্ডারে পড়ছে না। যতই জ্বর, লোকে বলবে জ্বর হয়েছে তো অসুস্থ হয়েছিল, অসুস্থ তো হয়নি, ও ধরে নিয়েছিল বলে ও ওকে মেরে ফেলেছে এক টাইপের। খুব ভয়ঙ্কর আমার লেগেছে ঘটনাটা। তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও।